আসসালামু আলাইকুম। কবিতা আশ্রম চ্যানেল থেকে আজ নিবেদন করছি আহমেদ সফার রচিত যদ্যপি আমার গুরুর দ্বিতীয় পর্ব। 1972 সালের ফেব্রুয়ারি মাসে আমি প্রফেসর রাজ্জাকের সঙ্গে দেশ স্বাধীন হওয়ার পর প্রথমবার দেখা করতে গেলাম। তখন তিনি বাড়ি বদল করছেন। ব্রিটিশ কাউন্সিলের বাদিকে চোঙ্গাওয়ালা দোতলা বাড়িটিতে উঠেছে। বর্তমানে বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। প্রফেসর রাজ্জাকের সঙ্গে বসবাস করছেন তার ঘনিষ্ঠ ভ্রাতা, ভ্রাতৃবধূ এবং তাদের ছেলেমেয়েরা। শুধু বাড়ি বদল নয়, অনেক কিছুরই পরিবর্তন ঘটে গেছে। প্রফেসর রাজ্জাক রাষ্ট্রবিজ্ঞানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে আরম্ভ করেছেন। তাছাড়া তাকে জাতীয় অধ্যাপকও বানানো হয়েছে। পূর্বতন চেয়ারম্যান ডক্টর মোফাজ্জল আহমেদ চৌধুরী উপাচার্যের পদে আসীন হয়েছেন। মুজফ্ফর সাহেব ছিলেন প্রফেসর রাজ্জাকের একান্ত স্নেহভাজন ছাত্র। রাজ্জাক সাহেবের চেহারার মধ্যে একটা উল্লেখযোগ্য পরিবর্তন পেলাম। তার থুতনিতে একগোছা দাড়ি এই সময়ের মধ্যে গজিয়ে গেছে। এই নতুন জন্মানো দাড়ির গোছাটি তার মুখের আদল একেবারে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। পাঞ্জাবি পাজামার পরিবর্তে তিনি যদি কালারহীন লম্বা শার্ট এবং প্যান্ট পরতেন, অবিকল ভিয়েতনামের হোচিমিন বলে চালিয়ে দেওয়া যেত। বাস্তবিক নতুন জন্মানো শাস্ত্রুর গোছাটিতে তার মুখের রেখাগুলো অনেক ধারালো দেখায়। তিনি জানালেন, মুক্তিযুদ্ধের এই 9 মাস তাকে কেরানীগঞ্জের নানা জায়গায় পালিয়ে বেড়াতে হয়েছিল এবং এই সময়ের মধ্যে তিনি দাড়ির গোছাটি একরকম বিনা পরিচর্যায় গজিয়ে তুলতে সক্ষম হয়েছেন। আমাকে কেউ কেউ বলেছেন, এই চোঙ্গাওয়ালা বাড়িতে একসময় কবি সমালোচক মোহিতলাল মজুমদার বসবাস করতেন। সত্য মিথ্য পরখ করা দেখার সুযোগ হয়নি। সিঁড়ি ভেঙে দোতলায় যখন উঠছি, ছাদ করে বুদ্ধদেব বসুর একটা গল্পের কথা মনে এলো। গল্পটির নাম সবিতা দেবী। মোহিতবাবু ছিলেন তরুণ লেখক, কবিদের উপর ভীষণ খড়গহস্ত। সুযোগ পেলেই নানাভাবে নাজেহাল করতেন। তরুণরাও মজুমদার মহাশয়ের উপর বদলা নিতেন। বুদ্ধদেব বসু মোহিতলাল মজুমদারকে নিয়ে এই শ্লোকাত্মক গল্পটি লিখেছিলেন। তা নাও হতে পারে, কিন্তু আমার মনে মোহিতলাল মজুমদারের ছবিটি ভেসে উঠেছিল। গল্পটির এক জায়গায় আছে, গল্পের নায়িকা সবিতা দেবীকে এক বৃষ্টির দিনে রচনা পাঠ করে শোনাতে গিয়েছিলেন। ঘরে প্রবেশ করার আগে ছাতাটি সিঁড়ির কাছে রেখে গিয়েছিলেন। সেই ছত্র নিঃসৃত একটি জলের রেখা একেবারে সিঁড়ির উপর দিয়ে বয়ে গিয়েছিল। প্রফেসর রাজ্জাকের বাড়ির সিঁড়ি ভাঙতে গিয়ে সেই জলের রেখাটি শুষ্ক ফেব্রুয়ারির মাসেও আমার মনে ছলছলিয়ে জেগে উঠেছিল। এর সবটাই হয়তো কল্পনা। হয়তো বুদ্ধদেব বসু মোহিতলালকে উপলক্ষ করে গল্পটি লেখেননি। যে সিঁড়ির কথা বুদ্ধদেব বলেছেন সেটা তার কল্পনাতেই জন্ম নিয়েছিল। এটা সে সিঁড়ি নয়। মানুষের মন ভারী বিদঘুটে জিনিস, কত অসম্ভব বস্তুর কল্পনা করে। আমি যখন সিঁড়ি ভেঙে রাজ্জাক সাহেবের ঘরে গেলাম, দেখে তিনি একখানি কাঁথা গায়ে দিয়ে গুড় ক হুক্কা টানছেন। আমাকে দেখা মাত্রই তার মুখমণ্ডল ভেদ করে একটা সুন্দর হাসি বিকশিত হয়ে উঠল। আরে মৌলভী সাহেব, আয়েন আয়েন, তাইলে বাচ্চা আছেন? আত্মীয় স্বজন সকলের কি দশা? আমি বললাম, সকলে বেঁচে আছেন। আপনি কই আছিলেন? আমি বললাম, পুরো সময়টা আমি ভারতে কাটিয়েছি। তিনি ফের জিজ্ঞেস করলেন, দেশের বাড়িতে যাইয়া খবর টবর নিছেন? আমিও জবাব দিলাম, ঢাকায় এসেই বাড়িতে চলে গিয়েছিলাম। সপ্তাহখানেক আগে ফিরে এসেছি। আপনার বাড়িতে কে কে আছে? মা, ভাইয়ের ছেলে এবং ভাবি। বোনদের বিয়ে হয়ে গিয়েছে। এই সময় ছেলেটি একটি বাচ্চা খবর নিয়ে এলো, নাস্তা দেওয়া হয়েছে। রাজ্জাক সাহেব আমাকে বললেন, আহেন মৌলভী আহমেদ সভা, আমাগো লগে সামান্য নাস্তা করেন। আমি বললাম, স্যার, হল ক্যান্টিনে গিয়ে নাস্তা করব। তিনি বললেন, আমাগো লগে সামান্য কিছু মুখে দেন, তারপর যদি পেটে খিদা থাকে ঘরে যাইয়া আবার খাইয়েন। পাশের রুমে গিয়ে দেখি বিরাট এক টেবিলের চারপাশে চেয়ার পাতা হয়েছে। পরিবারের সকলে জড়ো হয়েছেন। রাজ্জাক স্যারের ছোট ভাই, তার বেগম, 2 কন্যা ছেলেরা। একজন অতিথিও ছিলেন, উনাকে রাজ্জাক স্যার মামা ডাকতেন। একটা বড় চীনামাটির প্লেটে চৌকোনা সাইজে পুরু পরোটার স্তূপ, ভুনা গরুর মাংস, চিতই পিঠের সঙ্গে গাঁথা ভাজা ইলিশের টুকরো, ফালি ফালি করে কাটা পনির, ডিম ভাজা, ভাজা রূপচাঁদা শুটকি, এক পাশে গরম করা গত রাতের বাসি ভাত, আরেকটিতে বাটিতে দেখলাম দুধ ভাত, খুদ ভাত। রাজ্জাক স্যার বাসি ভাতের প্লেট থেকে চামচ দিয়ে ভাত তুলে নিলেন। তারপর ভাতের সঙ্গে কিছু ভাজা মুড়ি মাখিয়ে নিলেন। সেদিনই প্রথম জানতে পারি ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকার মানুষ ভাতের সঙ্গে মুড়ি মাখিয়ে তৃপ্তি সহকারে ভোজন করে থাকে। রাজ্জাক স্যার বাসি ভাতের সঙ্গে শুটকি ভাজা দিয়ে শুরু করলেন। ছোটদের আকর্ষণ দেখলাম খুদ ভাতের দিকে।
আমাদের চট্টগ্রামেও মানুষ খুদবাত খেয়ে থাকে, তবে যারা খায় তারা অত্যন্ত গরিব, চাল কেনার ক্ষমতা যাদের নেই। প্রথম দিনেই আমি অনুভব করলাম রাজ্জাক স্যারের বাড়িতে খাওয়াটা একটা রীতিমতো পারিবারিক উৎসব, আর খাদ্যবস্তু শিল্পকলায় পরিণত হয়েছে। সকালের নাস্তার পর রাজ্জাক স্যার তামাক টানতে টানতে বললেন, এখন আপনার কিছু কথাবার্তা কন। আমি আমার গবেষণার কথাটি তুললাম। তিনি আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বললেন, আপনি তো লেখালেখি করেন। আমি বললাম, এ পর্যন্ত আমার 4টি বই বেরিয়েছে। তিনি বললেন, পরের বার আহনার সময় লই আয়েন, দেখি কি লেখেন। তার পরের দিনই আমার 4টি বইয়ের কপি নিয়ে হাজির হলাম। তিনি বললেন, আমি তো এখন বাজারে যাইবার লাগছি, সেলফের একটা কোনায় দেখিয়ে বললেন ওইখানে রেখা যান, কাইল আবার আয়েন, একটু দেরি করে আয়েন, বাজার থেকে আহনের পর আইলে ভালো হয়, কিছুক্ষণ কথাবার্তা কন যাইব। তারপর দিন গিয়ে দেখি সবে তিনি বাজার থেকে ফিরে এসেছেন। 2টি বিরাট ঝুড়ি ভর্তি বাজারের সওদে, মাছ, মাংস, তরি তরকারি একে একে ভ্রাতৃবধূর হাতে তুলে দিচ্ছেন। আমাকে দেখে একটু হাসলেন এবং জিজ্ঞেস করলেন, মৌলভী আহমেদ সোফা, আপনি কখনো মৌলভীবাজার গেছেন? আমি বললাম, গিয়েছি। তিনি ফের জানতে চাইলেন, কখনো কাঁচা বাজারে গেছেন? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তিনি বললেন, একটা কথা খেয়াল রাখুন, যখন কোনো নতুন জায়গায় যাবেন 2টা বিষয় পয়লা জানার চেষ্টা করবেন। ওই জায়গায় মানুষ কি খায় আর কি লেখাপড়া করে। কাঁচা বাজারে যাইবেন কি খায় এইটা দেখানোর লাইগা, আর বইয়ের দোকানে যাইবেন পড়াশোনা কি করে এইটা জানানোর লাইগা। আমি এবার তুরস্কের বইয়ের দোকানে যাইয়া দেখলাম বামপন্থী বই আর ধর্মীয় বইপত্র সব দোকানে সাজাইয়া রাখছে। বইয়ের যে কোন পরক করলেই ব্যাপক সমাজটা কোন দিকে যাইতেছে সেটা টের পাওয়া যায়। আরেকবার কায়রো গিয়া দেখলাম নীল নদের পারে মজুর শ্রেণীর মানুষেরা বড় বড় গামলা ভর্তি কইরা বরবটি জাতীয় ভেজিটেবল আরাম কইরা খাইতেছে। মোটা সোটা মানুষ, খাওনের পরিমাণটাও তেমন। কি খায় কি পরে এই 2টা জিনিস না জানলে একটা জাতির কোনো কিছুই জানন যায় না। তিনি বাজার থেকে সবে এসেছেন, এখনও পায়ে প্যাক কাদা লেগে রয়েছে, পরনের লুঙ্গিতেও কাদা ছিটে লেগেছে। তিনি বললেন, মৌলভী আহমেদ সোফা, আপনি একটু বয়েন, আমার সারা গা কুটকুট করতেছে, একটু দুইয়াহি। বাথরুম গিয়ে গোসল করে খদ্দের সাদা পায়জামা এবং খয়েরি পাঞ্জাবি পরলেন। শরীরটা ভালো করে মোছা হয়নি বলে গোছাদারি থেকে 2-1 ফোঁটা পানি ঝরে পড়ছে। চাদর দিয়ে মুছে নিয়ে গুড়গুড়িয়ে টান দিয়ে বললেন, মৌলভী আহমেদ সোফা, ওই যে আপনার বই। তিনি বড় টেবিলটা দেখিয়ে দিলেন। আমি আমার 4টি বই দেখতে পেলাম। তিনি ধোয়া ছেড়ে বললেন, একটা কথা মনে রাখা খুব জরুরি, এই যে হবস তার লেভিয়ানাথ বইতে 3টা শব্দ ন্যাস্টি, ব্রন্টিস এবং শর্ট যেভাবে যে অর্থে ব্যবহার করছেন তার বদলে ব্যাপক ডিকশনারি খুঁজেও আপনি কোনো শব্দ পাইবেন না। যখন গদ্য লিখবেন এই কথাটা সব সময় মনে রাখবেন। আমার বুঝতে বাকি রইল না, আমার বইতে যে দীর্ঘ আবেগ সর্বস্ব বাক্য আমি লিখেছি সেদিকে তিনি ইঙ্গিত করছেন। আমি ভীষণ শর্মিন্দা হয়ে পড়লাম। ছোট যে বাচ্চাটা তামাক সেজে দিত, চা এনে দিত, নামটি এখন ভুলে গেছি, বাচ্চাটিকে ডেকে আনলেন। এই 2 পেয়ালা চা দিয়া যা। তিনি 1 কাপ নিজে নিলেন এবং আরেক কাপ আমাদের দিকে বাড়িয়ে দিলেন। মৌলভী আহমেদ সোফা, চা খান। চুমুক দিতে দিতে বললেন, সবসময় লেবু দিয়া চা খাইবেন, চায়ে যে দোষ আছে ব্যাবাক একেবারে কাইটা যাইব। আমি তো সারাদিন চা খাইয়া টিক্কা আছি। চা শেষ করার পর বললেন, আপনি জসিমউদ্দিনের লেখাটেখা পড়েন? জসিমউদ্দিন শব্দটা উচ্চারণ করার সময় শটা 6-এর মতো করে উচ্চারণ করলেন। আমি জবাব দিলাম, একসময়ে জসিমউদ্দিন সাহেবের লেখা পড়তাম, এখন আর কোনো আগ্রহ বোধ করি নাই। রাজ্জাক স্যার বললেন, আমি জসিমউদ্দিনের লেখা খুব পছন্দ করি। আপনি কি তার আত্মজীবনী নিয়ে পড়ছেন? আমি বললাম, জীবন কথার কথা বলছেন স্যার? পড়েছি। গদ্যটি কেমন? খুব সুন্দর। রাজ্জাক সাহেব বললেন, এরকম রচনা সচরাচর দেখা যায় না। তারপর তিনি হুকো টানতে টানতে জসিমউদ্দিনের গল্প বলতে আরম্ভ করলেন। একসময় কলকাতায় আমি এবং জসিমউদ্দিন এক বাড়িতে থাকতাম। একদিন জসিমউদ্দিন আমারে কাপড় চোপড় পরাইয়া তাড়াতাড়ি তোয়ার ওইবার তাগাদা দিতে লাগলো। আমি জিগেলাম, কি কইবার স্যার? জসিমউদ্দিন কইলেন, এক জায়গায় যাওয়ান লাগবো। কাপড় চোপড় পইরা তার লগে হাইটটা যখন এসপ্লানেট আইলাম, জসিমউদ্দিন ঘাড় ঘুরিয়া কইলেন, কও তো দেখি এখন কই যাওয়ান যায়? এইরকম কাণ্ড অনেকবার হইছে। একটুখানি আসলেন। কবি জসিমউদ্দিনের সঙ্গে ধরে মহিতুলালের কথা উঠল। মহিতুলাল মজুমদার পূর্ব বাংলার উচ্চারণ রীতি বরদাস্ত করতে পারতেন না। কবি জসিমউদ্দিনের একটি কবিতার বইয়ে নাম ছিল ধানক্ষেত। মোহিতবাবু ব্যঙ্গ করে বলতেন, জসিমউদ্দিন ধান খেত। মহিতুলালের জিভের মধ্যে বিষ আসিল। তার ঠাট্টা রসিকতা এমনভাবে সহায়া পড়ল, জসিমউদ্দিন বেচারার জাউনের দশা। একদিন আমি বাবুর চ্যালেঞ্জ কইলাম, আপনি জসিমউদ্দিন রে এত
ঠাট্টা করেন কেন? বাংলা সাহিত্যের ইতিহাসে যদি জসিমউদ্দিনের পর এক অধ্যায় লেখা হয়, আপনারই লেখা হইব 4 লাইনের পর। এরপরে রাজ্জাক সাহেব একটি সাম্প্রদায়িক প্রসঙ্গে অবতারণা করলেন। দেখেন, বাংলাদেশ সরকার জসিমউদ্দিনরে কিছুই করলো না, আমারে আর জয়নুল সাহেবরে মুশকিলে ফেলাইয়া দিছে। আমাকে দুইজনরে ন্যাশনাল প্রফেসর বানাইছে, আর জসিমউদ্দিনরে কিছুই বানায় নাই। আলোচনার একটা পর্যায়ে কাজী নজরুল ইসলাম এসে ঠেকল। তিনি কিভাবে নজরুলের রচনার সঙ্গে পরিচিত হন সেই কাহিনী বয়ান করলেন। রাজ্জাক স্যার যা বলেছিলেন তার সবটুকু আমি ভুলে বসে আছি, শুধু এটুকু মনে আছে নজরুলকে ঢাকায় জলসায় তিনি গান গাইতে দেখেছেন। এটাও জানালেন নজরুল ইসলাম এবং দ্বিজেন্দ্রলাল তনয় দিলীপ রায়ের মধ্যে একটি প্রতিযোগিতা ভাব ছিল। রাজ্জাক সাহেব জানালেন কলকাতায় তারা যেখানে থাকতেন সে জায়গাটা কাকনবালার বাড়ির খুব কাছাকাছি ছিল। কাকনের বাড়িতে নজরুল ইসলাম পড়ে থাকতেন। উস্তাদ জসিমউদ্দিন এবং কাজী নজরুল ইসলাম মিলে সুরের নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতেন। কোথাও আড্ডায় মজে গেলে নজরুল ইসলামের দিনরাত খেয়াল করতেন না। মাঝে মাঝে নজরুলের শাশুড়ি গিরিবালা দেবী এসে কাননের বাড়ি থেকে নজরুলকে ধরে নিয়ে যেতেন। কাজী নজরুল ইসলামের প্রসঙ্গ উঠলে রাজ্জাক স্যার শিশুর মতো উচ্ছ্বসিত হয়ে উঠতেন। নজরুলের মধ্যে তার প্রাণে এক গভীর ভালোবাসা সঞ্চারিত ছিল। তিনি প্রায় বলতেন, বৈষ্ণব কবিদের পর কোনো গীতিকবিরাই নজরুলের মতো জনচিত্তে অমন আসন লাভ করেনি। তিনি প্রেমের মিত্তিরে একটা কবিতার লাইন আবৃত্তি করলেন, বজ্র, বিদ্যুৎ আর ফুল, এই তিনে নজরুল। রাজ্জাক স্যার কথা শুনতে শুনতে অনেক বেলা হয়ে গেল। এরই মধ্যে কজন প্রবীণ ব্যক্তি তার সঙ্গে দেখা করতে এলেন। এদের কাউকে আমি চিনি না। একজন ভদ্রলোকের সঙ্গে তিনি বিলেতের গল্প করতে আরম্ভ করলেন। বিলেতের কথা উঠতেই খাওয়া দাওয়া প্রসঙ্গে এলো। রাজ্জাক স্যার বললেন, ইহুদিদের মাংসের দোকানে বেশিরভাগই ক্রেতা মুসলিম। ইহুদিরও মুসলমানদের মতো আড়াই পোষা দিয়া পশু জবাই করে। তার নিজের অভিজ্ঞতা উল্লেখ করে বললেন, আমি জবাই করা গোস্তের খোঁজ কয়বার লাগছিলাম। এক ইহুদি কষায়ের দোকানে যাইয়া হাজির হইলাম। আমারে এক নজর দেখেই হ্যাঁ কইয়া বসলো, আপনি কি খুঁজতেছেন? আমি টের পাইছি, আহেন জবাই করা মাংস নিয়ে যান। তারপর থেকে হ্যার কাছ থেকে গোস্ত কিনা শুরু করলাম। এই প্রবীণ ভদ্রলোকেরা যখন বিদায় হলেন বেলা প্রায় 1টা বাজে। রাজ্জাক স্যার আমার দিকে তাকিয়ে রইলেন। মৌলভী আহমেদ সোফা, দুপুরের খাওয়ানটা খাইয়া যান। প্রায় 10 দিন পর আবার রাজ্জাক স্যারের বাড়িতে গেলাম। একটু দেরি করেই গেলাম, যদি সকালে যাই আমাকে নাস্তা খেতে হবে, আমি এড়াতে পারবো না। উনার বাড়িতে রোজ খেয়ে যদি উপাদেয় খাবারের রসনা অভ্যস্ত হয়ে যায়, ইন্টারন্যাশনাল হোস্টেলে ফজলুর নাস্তা আমার জিভে রুচবে না। স্যারের বাড়িতে গিয়ে আচ্ছেরা গেঞ্জিটার ওপর খদ্দরের চাদর পাচিয়ে দাবার বোর্ডের সামনে বসে আছেন। বিপরীতে নিয়াজ, মানে নিয়াজ মোর্শেদ, এককালের গ্র্যান্ডমাস্টার। তখনও নিয়াজ একেবারে বাচ্চা, বোধহয় স্কুল শেষ করেনি। নিয়াজকে একজন দক্ষ দাবারু হিসেবে গড়ে তুলতে রাজ্জাক স্যার অনেক কিছু করেছেন, পারিবারিক বিপর্যয় সামাল দেওয়া পর্যন্ত। দেখলাম রাজ্জাক স্যার এবং নিয়াজ দাবা খেলার টেকনিক, ফন্দি ফিকির নিয়ে গভীরভাবে আলোচনা করছেন। নানা রকম চাল বোর্ডে দিয়ে বইয়ের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন। আমাকে দেখে স্যার সেই পুরনো হাসি হেসে বললেন, মৌলভী আহমেদ সোফা, বয়েন। আমি বসে রইলাম। তিনি নিয়াজের সঙ্গে দাবা নিয়ে মত্ত হয়ে রইলেন। ঘড়ির কাঁটা 9টার ঘর থেকে 10টায় ঘরে এসেছে। বসে বসে আমার পায়ে ঝিঝি ধরা উপক্রম। আমি উঠে গিয়ে সেলফে বই দেখতে থাকলাম। সমাজবিজ্ঞান, রাজনীতি, ইতিহাস, রাষ্ট্রতত্ত্ব ইত্যাদি নানা বিষয়ে গভীর মলাটের বই। আমার মনে হলো এগুলোতে দাঁত বসাবার ক্ষমতা আমার জন্মায়নি। খোঁজাখুঁজি করতে করতে সেলফের একটা তাকে ফরাসি সাহিত্যে কিছু বইয়ের সন্ধান পেয়ে গেলাম। বালজাকের রচনাগুলি, ফ্লোবায়ের উপন্যাস, মোসাসার রচনা, ভিক্টর হুগোর বই, ফরাসি সাহিত্যের এতগুলো প্রধান লেখকের বই একসঙ্গে আমি কোথাও দেখিনি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। ইচ্ছে হলো বালজাকের রচনার প্রথম খণ্ড এখনই ধার চেয়ে বসি। যদি ধার দিতে তিনি অস্বীকৃত হন, লাইব্রেরিতে বসে পড়ার অনুমতি প্রার্থনা করি, কিন্তু আগ্রহটা চেপে দেয়। বেলা 11টার দিকে নিয়াজ গাত্রোত্থান করলো। রাজ্জাক স্যার আমার দিকে তাকিয়ে বললেন, মৌলভী আহমেদ সোফা, চলে যান নাই? আমি হাসতে হাসতে চেষ্টা করলাম। স্যার টেবিলে পা দুটো উঠিয়ে দিয়ে জুত করে বসলেন। আপনি এখন কি পড়াশোনা করবার লাগছেন? আমি বললাম, কিভাবে শুরু করব বুঝতে পারছি না, আপনি কিছু বইয়ের নাম যদি বলতেন। স্যার শব্দ করে হেসে উঠলেন। একই কথা মিস্টার হ্যারোল্ড লাস্কিরে কইছিলাম। তিনি লাইব্রেরিতে দেখিয়ে বলেছিলেন, মাই বয় গো অ্যান্ড শো। আমি সঠিক অর্থটা বের করতে পারছিলাম না। লাইব্রেরিতে গো করা যায়, কিন্তু শোক কি করে সম্ভব? লাইব্রেরি তো গোসলখানা নয়। মনে হলো আমার কিংকর্তব্যবিমূঢ় অবস্থাটা স্যার বুঝতে পারলেন। তিনি বললেন, প্রথম লাইব্রেরিতে ঢুকতেই আপনার টপিকের
কাছাকাছি যেই বই পাওয়া যায় ওইটা একচোটে ভাবে রাখা দেবেন। তারপর একটা সময় আইব আপনি নিজেই খুঁজা পাইবেন আপনার আইবার পথ। রাজ্জাক স্যার অগ্রসর হওয়ার রাজপথটা সেদিন এমনি করেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। এভাবে শেষ করতে পারতাম। সেসব কথা থাকুক। স্যার হুকু টানতে টানতে অনুস্বরে কথা বলতে থাকলেন। খুব মনোযোগ দিয়ে না শুনলে তার উচ্চারিত বাক্যগুলো অনুধাবন করা যায় না। তিনি বললেন, বুঝলেন মৌলভী আহমেদ সোফা, লেখার ব্যাপারটি হইল পুকুরের ঢিল ছোড়ার মতো ব্যাপার। যত বড় ঢিল যত জোরে ছুড়বেন পাঠকের মনের তরঙ্গটাও ঠিক জোরে উঠব এবং অনেকক্ষণ থাকবো। আর পড়ার কাজটা হইল অন্যরকম। আপনি যখন মনে করলেন কোনো বই পড়া ফেলাইলেন, নিজের জিগাইবেন যে বইটা পড়ছেন, নিজের ভাষায় বইটা আবার লিখতে পারবেন কিনা। আপনার ভাষার জোর লেখকের মতো শক্তিশালী না আইতে পারে, আপনার শব্দভাণ্ডার সামান্য হইতে পারে, তথাপি যদি মনে মনে আসল জিনিসটা রিপ্রডিউস না করতে পারেন, ধৈর্য নেবেন আপনার পড়া কাজে লাগে নাই। মাঝখানে 1 সপ্তাহ বিরতি দিলাম। পরবর্তী সপ্তাহে পরপর 3 দিন গেলাম। কোনো দিনই স্যারকে একা পেলাম না। নানান ধরনের মানুষ স্যারের কাছে আসছে তো আসছেই। কেউ আসছে নতুন প্রকাশিত বই স্যারকে উপহার দিতে, কেউ দেশের বাইরে বিশ্ববিদ্যালয়ে যাবার আগে কিভাবে পড়াশোনা করবেন স্যারের কাছে পরামর্শের জন্য, কেউ এসেছে চাকরির তদবির করতে। এমনকি এক ভদ্রমহিলাকে মৃদুস্বরে তার মেয়ের বিয়ে এবং তার নিজের খরচ মেটাবার অক্ষমতা প্রকাশ করতে শুনলাম। স্যার খুব অল্প কথায় জবাব দিলেন। চাকরি প্রার্থী ভদ্রলোককে জানালেন, আচ্ছা ঠিক আছে, আমি অমুকরে বইলা দিমুনে, হ্যাঁ যদি কথা না শুনে করণের কিছু নাই। ভদ্রমহিলাকে বললেন, আপনি 2 সপ্তাহ পর একবার আয়েন দেহি। দ্বিতীয় দিনে গিয়ে দেখলাম রাজ্জাক স্যার স্যুট টাই পরা, ফর্সা পরা, উঁচু লম্বা ভদ্রলোকের সঙ্গে শেক্সপিয়ারের নাটক নিয়ে আলোচনা করছেন। কথায় কথায় স্যার জানলেন, মার্চেন্ট অফ ভেনিসের সাইলকের সেই উক্তিটি আপনার মনে পড়ে কিনা। ভদ্রলোক বললেন, কোনটা স্যার? আদালত যখন সালকে শাস্তি দেবার ভয় দেখাইতেছিলেন, স্যার জবাব কইছিল, এ জুস ব্লাড ইজ অলসো রেড। এইখানে শেক্সপিয়রের আসল প্রতিভা ফুটটা বাইর হয়েছে। শেক্সপিয়র 16শ শতাব্দীর মানুষ। সেই সময় ইউরোপে ইহুদিগো কি অবস্থা ভাইবা দেখেন। ইউরোপের দেশে দেশে ইহুদিগো উপর যে ধরনের জুলুম আইতাছিল, হেইডারে হিটলারের অত্যাচারের চাইতে কিছুতে কম বলা যাইব না। এইরকম একটা সময়ে শেক্সপিয়র মাত্র কলমের একটা টানে তামাম ইহুদিরে মনুষ্য সমাজের অংশ বইলা প্রমাণ করলেন। কিন্তু চিন্তা কইরা দেখেন কি অসম্ভব ব্যাপার। অঘটন ঘটিয়সী প্রতিভা বুঝলেই শেক্সপিয়রের পক্ষে ওইটা সম্ভব হয়েছিল। ব্যাপক মধ্যযুগ তালাশ কইরা দেখলেও এইরকম বিদ্যুতের মতন ঝলক দেওয়া একটা লাইন আপনি খুঁজা পাইবেন না। তৃতীয় দিনে দেখলাম এক খ্যাতিমান ইতিহাসের অধ্যাপকের সঙ্গে 19বিংশ শতাব্দীর রেনেসা নিয়ে আলাপ করছেন। ভদ্রলোক বেঙ্গল রেনেসা যে এই অঞ্চলের ইতিহাসে খুব বড় একটা ঘটনা প্রমাণ করার জন্য অনেক কথা বলছিলেন। স্যার এই অধ্যাপকের জবাবে বলতে শুরু করলাম, আপনারা 19th সেঞ্চুরিকে গ্লোরিফাই করার যত যত কথাই বললেন না কেন, বেশি দূর নিয়ে যাওয়ান যাইব না, আপনাকেও সম্ভব হইব না। যখন সিপাহী বিদ্রোহ চলছিল, আপনাকেও তথাকথিত মহাপুরুষরা কোনো ভূমিকা পালন করছিলেন। মনে মনে কম্পেয়ার করিয়া দেখলে নিজেরাই জবাব পাইয়া যাবে। আধুনিক বাংলা গদ্যের বিকাশই আনলো 19th সেঞ্চুরি সবচাইতে মূল্যবান অবদান। আপনারা রাজমোহন রে একেবারে আকাশে তুইলা ফেলাইছেন। তার লগে মীর সওদার তুলনা করলে ফারাকটা বুঝতে পারবেন। মীর সওদারে উর্দু গদ্যের একজন জনক পাওয়া যায়। মীর আর রাজমোহন দুইজন কন্টেম্পোরারি। একবার অযোধ্যায় নবাব বাজার দেখবার গেছিলেন। বাজারের সমস্ত মানুষ নবাব সাবরে তাজিম দেখাইয়া বাসে না। সওদা তখন এক দোকানে বইয়া হুকা খাইতে আসিল। তারে যখন জানানো হইল নবাব সাবাইছে, আপনি তাজিম দেখাইতে আসেন, সওদা জবাব দিছিল, মাইভি উর্দু জবান কা নওয়াব হ্যাঁ মগর কোন মুসে। দুজনে পার্সোনালিটি কম্পেয়ার কইরা দেখেন। রামমোহনের বিলাত পাঠানোর সময় রাজা টাইটেল দেওয়ান বাহাদুর শাহ, কিন্তু বাহাদুর শাহী কোনো রাজত্ব ছিল না। রাজমোহন এই টাইটেল দিকটা গোটা জীবন আগলাইয়া রাখলেন। ডিগবির দেওয়ান হিসেবে তো রাজমোহন তার নতুন ক্যারিয়ার শুরু করলেন। ঘুম খাওন থেকে শুরু কইরা তার গুণের অন্ত ছিল না। রাজমোহনের যদি আসল কীর্তির কথা বলবার চান, অবশ্যই তার বাংলা গদ্যের লেখার কথাটি স্বীকার করতে হইব। আর যোগ্যতা আসলে অডেল। ইচ্ছা করলেই আরবি, উর্দু, ফার্সি, সংস্কৃত, ইংরেজি সব ভাষাতেই লিখতে পারতেন। একেবারে ডাইনে বামে না তাকাইয়া হি চুজ টু রাইট ইন বেঙ্গলি। এইটাই তার বড় কাজ। গৌরীয় বাংলা ব্যাকরণই হইল তার বড় অবদান। আপনারা তার ধর্মপ্রচার এই সকল লইয়া বাড়াবাড়ি করেন। ভারতবর্ষে রামমোহনের মতো ধর্মপ্রচারক রামমোহনের আগে
অনেকেই ছিলেন, রামমোহন হইল সেই ধারার শেষ মানুষ। এইডারে বড় কইরা দহন ঠিক না। এন্টায়ার 19th সেঞ্চুরির মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হইল সর্বাংশে একজন বড় মানুষ। বাই ফার হি ইজ দ্য বেস্ট। এই 3 দিন নানা মানুষের সঙ্গে রাজ্জাক স্যারের যেসব কথাবার্তা হলো শুনে আমার মনে তার বাক্য থেকে ঠিকরে মণিমুক্ত বেরিয়ে আসে। অতি সামান্য কথায় এমন তীক্ষ্ণ অন্তর্দৃষ্টির পরিচয় পাওয়া যায়, বিস্ময়ে অভিভূত না হয়ে পারা যায় না। তাজমহলকে সামনে থেকে, পেছন থেকে, ডাইন থেকে, বাইরে থেকে, যেদিক থেকে দেখা যাক না কেন, দর্শকদের দৃষ্টিতে ক্লান্তি আসে না, আরও দেখার পিপাসা জাগে। আমি রাজ্জাক সাহেবকে মনে মনে তাজমহলের সঙ্গে তুলনা করতে থাকলাম। তার ব্যক্তিত্বের এমন একটা সুন্দর সম্বহন রয়েছে, তার আকর্ষণ এড়ানো আমার পক্ষে অসম্ভব। ইন্টেলেকচুয়াল বিউটি তথা মনীষার ক্লান্তি কি জিনিস আমার সমাজে তার সন্ধান সচরাচর পাওয়া যায় না। রাজ্জাক সাহেবের প্রতি প্রাণের গভীরে যে একটা নিষ্কাম টান অনুভব করছি ও দিয়েই অনুভব করতে চেষ্টা করি, অ্যাথেন্স নগরীর তরুণেরা দলে দলে কেন অমৃতের আকর্ষণে সক্রেটিসের কাছে ছুটে যেত। পরের সপ্তাহে প্রায় প্রতিদিন সকালবেলা স্যারের ওখানে গিয়েছে। শেক্সপিয়ার বলেছেন, ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্পট। প্রতি পরিচয়ে সুন্দর সম্পর্কও মলিন হয়ে যায়। প্রত্যেকের পুরুষ সম্পর্কে অত্যন্ত রাজ্য সম্পর্কের মধ্যেও ময়লা জমতে থাকে। রাজ্জাক স্যার সম্পর্কে আমার পূর্বের ধারণাও ঈশ্বর পরিবর্তন করতে বাধ্য হলাম। রাজ্জাক সাহেব তাজমহল ঠিকই, তবে তাতে কোনো দরজা জানলা নেই, থাকলেও কোনো ছিটকিনি নেই। একদিকের হাওয়া ঢুকে ওদিক দিয়ে চলে যায়, ওদিকের হাওয়া এদিকে। ভ্লাদিমির ইলিচ লেনিন বার্নার শ সম্পর্কে মন্তব্য করেছিলেন, এ গুড ম্যান অ্যামাং দ্য ফেভায়ানাস। রাজ্জাক সাহেবের অবস্থা অনেকটা সেরকম। তার কাছে খুব বেশি মানুষ বুদ্ধিভিত্তিক তৃষ্ণার টানে আসেন না। তাদের প্রায় সকলেরই একটা না একটা ধান্দা থাকে, কারো চাকরির উন্নতি, কারো অত্যবিধ তদ্বির। মতলববাজ মানুষটাই বেশিরভাগ সময় রাজ্জাক সাহেবকে ঘিরে থাকে। একটা দৃষ্টান্ত দিলেই জিনিসটাই স্পষ্ট হবে। কাহিনীটা স্যারের মুখ থেকে শোনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় ডাকসাইটের উপাচার্য আব্দুল মতিন চৌধুরী বিলেত থেকে পিএইচডি শেষ করার পর এক সন্ধ্যাবেলা তার ডক্টরাল থিসিসের একটা কপি সহ স্যারের সঙ্গে দেখা করতে এলেন। সৌজন্য বিনিময়ের পর চা নাস্তা খেয়ে চলে গেলেন। ক্লাব থেকে ফেরার পর রাজ্জাক স্যার দেখেন যে ভুলক্রমে চৌধুরী সাহেব তার থিসিসটা ফেলে গেছে। তিনি মতিন সাহেবকে ফোনে জানালেন, আপনার থিসিস ফালাইয়া গেছেন। মতিন সাহেব জবাবে জানালেন, আপনার পড়ার জন্য রেখে এসেছি। রাজ্জাক সাহেব বললেন, আমি তো কিছু বুঝবার পারুম না। মতিন সাহেব বললেন, সে কথা বলবেন না স্যার, আপনি মহাজ্ঞানী, আপনি না বুঝতে পারেন এমন কোনো জিনিস দুনিয়াতে নেই। তখন রাজ্জাক সাহেবকে হলপ করে বলতে হলো তিনি সত্যি সত্য কিছু বুঝতে পারবেন না। মতিন সাহেব তখনই তার সংকল্পটা ব্যক্ত করলেন, আপনি থিসিসটা বুঝতে পারবেন না ঠিকই, কিন্তু সিলেকশন কমিটির 2 জন মেম্বারের কাছে বলে দিতে হবে কাজটা খুব উত্তম হয়েছে। সেই সময় মতিন চৌধুরী ছিলেন একজন প্রফেসর পদপ্রার্থী। মতিন সাহেবের হয়ে তিনি অনুরোধ করেছিলেন কিনা বলতে পারবো না, তবে যারা তার চারপাশে ঘুরঘুর করতেন তাকে দিয়ে তারা অনেক কাজ করিয়ে নিতেন। এরকম দীপ্তিমান মহিষী সম্পূর্ণ একজন ব্যক্তি এই অজস্র বামন পরিবেষ্টিত অবস্থায় সকলের মাপে নিজেকে ছোট করেছেন কেন, তার কারণ আমি নিজেকেই বারবার জিজ্ঞেস করেছি। তার কোনো আবিষ্কার করতে অনেক সময় লেগেছে। ধন্যবাদ সবাইকে। দ্বিতীয় এবং তৃতীয় কিস্তিটি আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। এর জন্য একটু অপেক্ষা করুন, আমরা খুব শীঘ্রই দ্বিতীয় কিস্তি নিয়ে হাজির হব। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং কন্টিনিউ আমাদের চ্যানেলটাকে ফলো করবেন, মতামত দিবেন এবং লাইক কমেন্টস করে আমাদের চ্যানেলটার পাশে থাকবেন। ধন্যবাদ।